আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস, আশা করি ভালো আছো। রামাদান মোবারক। ওটা একটু ঠিক করে নেই। আচ্ছা, ঠিক আছে মাই স্টুডেন্টস, আমি তোমাদেরকে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল পড়াচ্ছিলাম। গত ক্লাসে আমাদের কয়েকটা বোধ হয়েছিল। লাস্ট ক্লাসে আমি কি পড়িয়েছিলাম বলো তো মাই বয়? মনে পড়েছে। তো আজকে আমরা শুরু করব SI 7 দিয়ে। SI 7 দিয়ে আমরা শুরু করব আজকে। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম SI 7 দিয়ে। SI 7 I is equal to 1 divided by s square minus x square dx। তাহলে দেখো মাই বয়, যদি তোমার এটা রুটের মধ্যে থাকে রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে একরকম হিসাব। আবার যদি রুট ছাড়া থাকে তাহলে অন্যরকম হিসাব। যদি রুট ছাড়া থাকে তাহলে প্রথমে আমি এটাকে বাইরে বের করে নিয়ে আসবো। 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব a প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। এখন এটাকে আমরা আংশিক ভগ্নাংশ করব a ডিভাইডেড বাই এ প্লাস এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস এক্স। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। এখন এটা দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিলে আমরা পাবো হলো 1 a ইন্টু এ মাইনাস এক্স প্লাস বি ইন্টু এ প্লাস এক্স। এরপরে তুমি জানো যে এখানে এক্সের মানগুলো এমনভাবে পছন্দ করতে হয় যেন একটা করে পদ 0 হয়ে যায়। তাহলে প্রথমে এক্স ইজিক্যাল টু এ বসাবো। এক্স ইজিক্যাল টু এ হলে বামে হবে 1, এটা 0 হয়ে যাবে, এটা হবে 2a ইন্টু বি, তার মানে বি এর ভ্যালু হলো 1/2a। আবার এক্সের জায়গায় মাইনাস এ বসাবো। এক্স ইজিক্যাল টু মাইনাস এ হলে এদিকে হবে 1, এটা তোমার 0 হয়ে যাবে, মাইনাস এ বসালে 2a ইন্টু ক্যাপিটাল এ, তার মানে a ইজিক্যাল টু 1/2a। ওকে মাই স্টুডেন্টস, তাহলে আমরা এখানে মানগুলো বসিলাম। এইবার তাহলে তুমি দেখো 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল এর ভ্যালু হলো 1/2a ইন্টু 1 ডিভাইডেড বাই এ প্লাস এক্স। আবার বি এর ভ্যালু হলো 1 ডিভাইডেড বাই 2a ইন্টু 1 ডিভাইডেড বাই এ মাইনাস এক্স। এখন আমরা একটু কাজ করে নেই। 2a 1 ডিভাইডেড বাই এ প্লাস এক্স, এখানে একটা মাইনাস কমন নিয়ে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ লিখলাম। এতে একটা সুবিধা হবে, না করলেও তুমি পারতে। এবার এই বাম পক্ষকে ইন্টিগ্রেশন করে দেওয়া মানে হলো 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটা পার্টকে আলাদাভাবে ইন্টিগ্রেশন করা। আবার দেখো প্রত্যেকটা পার্টের সাথে 1/2a একটা কনস্ট্যান্ট আছে, কাজে আমি 1/2a বাইরে এনে 1 ডিভাইডেড বাই এ প্লাস এক্স, এই হলো ডিএক্স। আর এখানে হলো, আমি একটা কথা বলি মাই বয়, এটা যেমন আছে তেমনই থাকুক, এই প্লাস থাকুক, 1 ডিভাইডেড বাই এ মাইনাস এক্সই থাকুক, এটাই ভালো হবে। 1 ডিভাইডেড বাই 2a, আর এখানে হলো 1 ডিভাইডেড বাই এ মাইনাস এক্স, এই হলো ডিএক্স। এখন তুমি বলো মাই বয়, এটাকে আমরা 1/x মনে করব। তাহলে এইটার ইন্টিগ্রাল হলো ln পরম মান a প্লাস এক্স, আর এটার ইন্টিগ্রাল হলো তোমার 1/2a, এই হলো ln a মাইনাস এক্স। আর এ মাইনাস এক্সকে তুমি যদি দেখো, এক্স এর সাথে সহগ কত বলো তো? -1। এক্স এর সাথে সহগ হলো -1, তাহলে এই -1 দিয়ে ভাগ করে দিলে সামনে তোমার কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এটা আমরা মসে তোমাদেরকে দেখিয়েছিলাম।
তাহলে মাই বয় এখন 1/2 যদি আমরা কমন নেই 1/2 যদি কমন নেই তাহলে এখানে আমাদের পাবো হলো ln a প্লাস এক্স মাইনাস ln a মাইনাস এক্স। তার মানে আমরা একবারে পেলাম হলো 1/2 ln এই হলো a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স। তাহলে এই হলো 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই হলো ডিএক্স। সাথে আমরা এইখানে দেবো একটা প্লাস সি। ওকে, তাহলে মাই বয় একটু আমাকে বলো যে এই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল নাম্বার 7টা তুমি বুঝতে পেরেছো কি না মাই স্টুডেন্টস? তাহলে এখানে প্রত্যেকটা এক একটা ফর্মুলা, তুমি দেখো এই টেকনিকটা বুঝতে পেরেছো কি না একটু আমাকে জানাও। অপেক্ষা করছি মাই বয়। হ্যাঁ বলো। আমরা আরেকটা সূত্র তৈরি করে তারপর আমরা অঙ্ক শুরু করব আজকে। আর আশা করি গত ক্লাসে যেগুলো শিখিয়েছিলাম সেগুলো তুমি মুখস্থ করে এসেছো। হ্যাঁ, সাদিয়া নিশাদ বুঝতে পেরেছে। তোমরা চটপট একটু রেসপন্স করবে, কারো কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে একটু জিজ্ঞেস করবে। বলো মাই বয়। আচ্ছা ঠিক আছে, আর কেউ জানাচ্ছেন আমাকে? ফারজান আক্তার ইভা জানিয়েছে। ওকে ঠিক আছে মাই বয়। স্যার কোসেক এক্স একটা ইন্টিগ্রাল আপনি বের করতে করে দিয়েছিলেন, আরেকটা বের করতে বলেছিলেন স্যার, আরেকটা ইন্টিগ্রাল কি হবে স্যার বললে মিলিয়ে নিতাম। ওকে তাহলে চলো মিলিয়ে নিই। SI7টা একটু আবার বলবেন? আমি মাত্র এসেছি। তুমি মাত্র এসেছো, তুমি রেকর্ডিং ক্লাস দেখবে এনকেস তাসিন, এটা রেকর্ডিং থাকবে, তুমি দেখবে, কারণ আমাদের 1 ঘন্টা ক্লাস, এটা কেউ একজন পরে আসলে এটা রিপিট করতে গেলে অন্যরা একটু ক্ষতিগ্রস্ত হয়, তুমি একটু দেখবে। আংশিক ভগ্নাংশ করলাম কারণ এটা আংশিক ভগ্নাংশ দিয়ে খুব সুন্দর করে দেখো আমরা বিস্তার করতে পারলাম, ভাঙতে পারলাম, সুবিধা হলো। এবং তোমার একটাই টার্গেট, সেটা হলো যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করা, এটি তোমার একমাত্র টার্গেট। তাই তুমি দেখবে যে কখন কোন মেথড তোমার জন্য সুবিধা হয় সেটা তুমি খুঁজে খুঁজে দেখবে। আচ্ছা ঠিক আছে, এইবার এই একইভাবে এই দেখো মাই স্টুডেন্টস SI8 SI8 হলো I ইজ ইকাল টু 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। একই রকমভাবে থাকলে তুমি এটা প্রমাণ করবে 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা দাবি করেছে যে কোসেক এক্সের আরেকটা প্রমাণ সে দাবি করেছে। মনে করো এটা হলো তোমার কোসেক এক্স ডিএক্স। তাহলে আমরা লব এবং হরকে উপরে এবং নিচে কোসেক এক্স প্লাস কট এক্স দিয়ে গুণ করব। কোসেক এক্স প্লাস কট এক্স দিয়ে গুণ করব। আমি একটা মাইনাস দিয়ে গুণ করে দেখি, দেখো কি হয়। প্লাস দিয়ে গুণ করলে তুমি আরেকটা রেজাল্ট পাবে, মাইনাস দিয়ে গুণ করলে আরেকটা রেজাল্ট পাবে, দুটোই হবে। তো আমি মাইনাস দিয়ে গুণ করে দেখাই। নিচে হলো তোমার কোসেক এক্স মাইনাস কট এক্স, এই হলো ডিএক্স। আচ্ছা তাহলে এখন তুমি দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, উপরে তুমি পাবে হলো এই হলো কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স ডিভাইডেড বাই এই হলো কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স। খেয়াল করো, কোসেক এক্সের ডেরিভেটিভ হলো তোমার মাইনাস কোসেক এক্স কট এক্স, আর মাইনাস কট এক্সের ডেরিভেটিভ হলো প্লাস কোসেক স্কোয়ার এক্স। অর্থাৎ কট এক্সের ডেরিভেটিভ হলো মাইনাস কোসেক স্কোয়ার, সামনে একটা মাইনাস আসছে তাহলে প্লাস হয়ে যাবে। সোজা বাংলায় নিচের ফাংশনটাকে যদি তুমি এফ কল্পনা করো তাহলে উপরেরটা হবে তোমার এফ প্রাইম এক্স। হ্যাঁ ফারজানাত ইভা, ওটাও হবে তোমারটাও হবে। আর এটা হবে তোমার এল এন, এই হলো কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। ফারজানাত ইভা যেটা বলেছে সেটাও হবে। এই দেখো যে এটাও একটা রেজাল্ট। তবে আমরা মনে রাখবো গত ক্লাসে যেটা লিখে দিয়েছিলাম ln tan x বাই 2 ছোটো সহজ, ওইটা মনে রাখবো, ওইটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে মাই বয় আমি তোমাদের এই 8টা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল তোমাদেরকে শেখালাম মাই ডিয়ার স্টুডেন্টস। এখন আমি এই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালগুলোর সাহায্যে নিয়ে আমি তোমাদেরকে অঙ্ক শুরু করব 10.3।
এটা আমাদের সবচেয়ে বড় একটা চ্যাপ্টার, ব্লার হয়ে গেছে। আসলে আমরা দেশ ও জাতি নিয়ে একটু কথা বলি। আসলে এই যে মনে করো ঝিরিঝিরি এই যে একটা জিনিস শুরু হয়, এটা ব্লারময় জীবন। আসলে ব্লুর মনে করো যখন আকাশে ঝিরিঝিরি করে বৃষ্টি হয়, ঝিরিঝিরি করে বাতাস বয়, তখন আমাদের সবার ভালো লাগে। কিন্তু বোর্ডে যখন ঝিরিঝিরি শুরু হয় তখন আমাদের মনটি খারাপ হয়ে যায়। তাহলে মাই বয় একটু আমরা অপেক্ষা করি, দেশ ও জাতি নিয়ে একটু কথা বলতে বলতে আমরা আশা করি বোর্ড ঠিক হয়ে যাবে। আশা করি ঠিক হয়ে যাচ্ছে। আসলে মাই বয় মানুষের জীবনে এই যে ঘটনাগুলো ঘটে আমাদের কারো হাত নেই। ইন্টারনেট এটা সাংঘাতিক একটা বিষয়। ক্লিয়ার হওয়া মাত্র আমাকে জানাবে। ওকে মাই স্টুডেন্টস, আশা করি এটি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, গুড বয়, হয়েছে, ক্লিয়ার হয়েছে। ওকে, ক্লিয়ার, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এখন চলো আমরা এখন অঙ্ক শুরু করব। এবার আমাদের এই ফর্মুলাগুলো তো লাগবেই, কিন্তু বেশি করে যেটা লাগবে আমাদের এই চ্যাপ্টার সেটা হলো একটা বিশেষ ধরনের প্রতিস্থাপন। আমরা 50% অঙ্ক করবো প্রতিস্থাপন দিয়ে। কেমন প্রতিস্থাপন? কেমন প্রতিস্থাপন? এমন প্রতিস্থাপন দেখো, মনে করো একটা ফাংশনের মধ্যে এরকম আছে এফ অফ এক্স জি অফ এক্স ডিএক্স। এই এফ অফ এক্স এবং জি অফ এক্স দুটো ফাংশন থেকে এমন একটা ফাংশনকে তোমার জেড ধরতে হবে, জেড ধরে প্রতিস্থাপন করবে। মনে করো আমি এফ এক্সকে ধরলাম জেড, ধরে এটাকে এমনভাবে ডিফারেন্সিয়েশন করব যেন এখান থেকে আমরা জি অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড পাই, অথবা জি অফ এক্সকে ধরে ডিফারেন্সিয়েশন করে যেন এফ অফ এক্স পাই। এমনভাবে তোমাকে চিন্তা করে ধরতে হবে। আর এই কাজটা তোমার কাছে একদম সহজ হয়ে যাবে যখন তুমি ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো মুখে মুখে বলতে পারবে। আর দুই একটা তো ব্যতিক্রম থাকবেই যে একটু অন্যরকম, সেটা তো আমরা শিখিয়ে দেবই তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে চলো আমরা শুরু করে দেই। এই দেখো শুরু হয়ে গেল মাই বয়। আমার কথাগুলো তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। 10.3 শুরু হয়ে গেল বিশাল কর্মযজ্ঞ। 10.3 খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। আমি পরপর অনেকগুলো অঙ্ক করে দেব, তুমি মনে মনে বিরক্ত হবে না। এই দেখো একের এক আই, এ হলো এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা তাহলে মাই বয়, এখানে তুমি দেখো এমন একটা অংশকে, মানে ইন্টিগ্র্যান্ডের মধ্য থেকে এমন একটা অংশকে বা এমন একটা অংশ বিশেষকে বা এমন এক কণাকে তুমি জেড ধরবে যাকে ডিফারেন্সিয়েশন করলে এই ডিএক্স সহ আরেকটা অংশ তুমি ইকুয়াল টু ডি জেড পাবে। আমার এই কথাটা প্রথমে যদি একটু অস্পষ্ট লাগেও আমি এত বেশি এক্সাম্পল তোমাকে দেখাবো এবং এই কথাগুলো বলবো, তোমার আর এটা নিয়ে অস্পষ্টতা থাকবে না ইনশাল্লাহ। তাহলে যেমন দেখো এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, কেউ যদি জানে যে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত তাহলে তার জন্য এই অঙ্কটা কোনো বিষয় না। কিন্তু কেউ যদি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত সেটাই বলতে না পারে তাহলে এই সবচেয়ে সহজ অঙ্কটাও সে করতে পারবে না। তাহলে মাই বয় এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আমরা জানি 2x, তাহলে আমরা এখানে ধরবো এই দেখো এক্স স্কোয়ার ইজ ইকাল টু জেড। তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x ডি দাও, তাহলে আই এর জেড, আর এইখানে হলো তোমার ই টু দি পাওয়ার জেড। তাহলে এই হলো হাফ, এই হলো ই টু দি পাওয়ার জেড ডি জেড। তাহলে এই হলো হাফ, এই হলো ই টু দি পাওয়ার জেড প্লাস সি। তাহলে এই হলো হাফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। ওকে মাই বয়, হ্যাঁ ব্লুরময় জীবন। আচ্ছা আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা করছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার মনে হয় তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে। আটকে যাচ্ছে স্যার, আমি একটু দেখি তো আমার নেটওয়ার্কে কী অবস্থা। আচ্ছা ওকে ক্লিন হয়েছে।
এই নেটওয়ার্ক তো খুবই সমস্যা, আমি তো একদিন ভালো মতো পড়াতে পারি না। মানে নেটওয়ার্ক শো করে বাট আটকে যায়, ব্লোর হয়ে যায়। প্রথম সমস্যা হলো, পরে ঠিক হলো। আচ্ছা দেখো তো মাই বয়, এখন ব্লার স্যার। ওকে, আসলে এই নেটওয়ার্ক যাদের কাছ থেকে নেই প্রথমে কিছুদিন খুব ভালো সার্ভিস দেয়, এই 2-3 মাস যাওয়ার সাথে সাথে প্রবলেম শুরু হয়েছে, সারাদিন ফোন করতে হয়। গিয়েছিল তাই জয়েন করতে দেরি হয়েছে। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে তুমি দেখো মাইবা, আশা করি এটা বুঝতে পেরেছো যে এমন একটা অংশকে তুমি জেড ধরবে যাকে ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স সহ আরেকটা অংশ ইকুয়াল টু ডিজেড পাবে। তাহলে এক্স স্কোয়ারকে আমি জেড ধরলাম, ডিফারেন্সিয়েশন করলে 2x dx পেলাম, এখান থেকে এক্স ডিএক্স ইকুয়াল টু হাফ ডিজেড পেলাম, ভ্যালুটা বসালাম, হাফটাকে বাইরে আনলাম, আর আমাদের এই ফাংশনটা এখন তাহলে কি হলো, ইন্টিগ্রেবল হলো। তারপরে ইন্টিগ্রেশন করলাম ই টু দি পাওয়ার জেড, জেডের জায়গায় মান বসালাম। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে মাই বয়, এরকম আমি আরও অনেক অঙ্ক করে দেবো, কাজে টেনশন করো না। আর আমার মনে হয় এখন নেটওয়ার্ক বেশ ক্লিয়ার আছে। আচ্ছা এইবার তুমি মনে করো 2 নম্বরে চলে আসো। এই দেখো আই ইজ ইকাল টু, এই হলো কজ এক্স, আর এইখানে কজ সাইন এক্স, এই হলো ডিএক্স। ওকে আচ্ছা তাহলে মাই বয় একটু তুমি খেয়াল করে দেখো যে এখানে তোমার কজ এক্স আর এইখানে তোমার কজ সাইন এক্স। আমরা যদি এই সাইন এক্সকে যদি দেখে বোঝা যায় এটা, যে তোমাকে এই জিনিসগুলো একটু তাকিয়ে দেখতে হবে যে কাকে ধরে ডিফারেন্সিয়েশন করে আরেকটা পাওয়া যাবে। কজ এক্সকে ধরে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু তুমি এটা পাচ্ছ না, অথচ শুধুমাত্র সাইন এক্সকে ধরে ডিফারেন্সিয়েশন করলে তুমি কজ এক্স পাচ্ছ। তাই তুমি এখানে লিখবে ধরি সাইন এক্স ইকুয়াল টু জেড, এটার ডেরিভেটিভ কজ এক্স ডিএক্স ইকুয়াল টু এই হলো ডি জেড। অর্থাৎ তুমি এমন একটা অংশকে জেড ধরবে যাকে ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স সহ আরেকটা অংশ ইকুয়াল টু ডিজেড হবে। এবার তুমি মান বসিয়ে দাও। এই দেখো কজ এক্স ডিএক্স এর ভ্যালু হলো তোমার ডিজেড, আর এইটা হবে তোমার কজ জেড। ওকে ঠিক আছে মাই বয়, তাহলে কজ জেড এর ফর্মুলা হলো তোমার এই হলো সাইন জেড, তাহলে এইখানে হবে তোমার সাইন জেড মানে হলো তোমার সাইন এক্স, এই হলো প্লাস সি। ওকে মাই স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এখন কিন্তু নেটওয়ার্ক ক্লিন বোধ হয়, তাই না? হ্যাঁ আচ্ছা, এরপরে দেখো আমি একটু তোমাকে একের 3 নাম্বারটা দেখাচ্ছি না, 4 নাম্বার দেখাচ্ছি না, তারপর 5 নাম্বারটা তুমি চলে আসো মাই বয়। 5 নাম্বারটা দেখো, এরকম 2-1টা বাদটা দিয়ে আমি অনেকগুলো তোমাকে করে দেখাবো, মধ্যে যেগুলো বাদ দেবো সেগুলো তুমি করবে। এগুলো খুব ইম্পর্টেন্ট, একটা অঙ্ক বাদ দেওয়া যাবে না, যদি তুমি একটা অঙ্ক বাদ দাও তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। 1-এর 5 নাম্বার হলো এই দেখো ই টু দি পাওয়ার এক্স ট্যান ই টু দি পাওয়ার এক্স, এই হলো ডিএক্স। তাহলে এখানে যদি আমরা ধরি ই টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু জেড, তাহলে তুমি ডিফারেন্সিয়েশন করো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। অর্থাৎ কখনো কখনো যুক্তির বাইরেও একটা কথা থাকে যে অঙ্ককে ফিল করতে হয়, অনুভব করতে হয়, দেখেই যেন তোমার মনে হয় যে এটাকে ধরা উচিত। আর এই মনেটা তখনই তোমার হবে যখন তোমার এক্সপিরিয়েন্স অনেক বেশি থাকবে। আচ্ছা তাহলে এইখানে তুমি মান বসাও, তাহলে আই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে এইটা হলো তোমার ডিজেড, আর এইটা হলো তোমার ট্যান জেড। এখন ট্যান জেডের ফর্মুলা তোমাকে শিখিয়েছি, ট্যান জেডের ফর্মুলা হলো তোমার এল এন সেক জেড, তাহলে এটা হবে তোমার এল এন, এই হলো সেক জেড মানে হলো ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তুমি বুঝতে পারছো আস্তে আস্তে। এইভাবে আমি তোমাকে আরও করে দেখাবো, এরপরে 6 নম্বর তোমাকে করে দেখাবো না, আমি তোমাকে 7 নম্বরটা করে দেখাবো। 7 নম্বর অঙ্ক দেখো তুমি, 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার
আর এইখানে হলো তোমার সাইন 1/x dx। এখন মাই বয় যে বলতে পারবে যে 1/x এর ডেরিভেটিভ -1/x², তার কাছে কিন্তু এই অঙ্কটা কোনো বিষয় না। তাহলে 1/x এর ডেরিভেটিভ আমরা জানি -1/x², অর্থাৎ এই 1/x-কে ধরলে এইটা চলে আসবে। তাহলে তুমি লেখো একটু, ধরি 1/x = z -1/x² dx = dz। তাহলে এইখানে হবে 1/x² dx = -dz। এখন এই ভ্যালুটা বসাও তাহলে, therefore I = 1/x² dx, এটা হচ্ছে তোমার -dz, আর এটা হয়ে যাবে তোমার sin z। এখন সামনে মাইনাস চলে আসবে, এইখানে তুমি দেখো sin z dz। sin z এর ফর্মুলা হলো -cos z, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এই হলো তোমার cos z = cos z, মানে হলো 1/x + c। তাহলে আশা করি মাই বয় আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে তোমার এই ব্যাপারগুলো। এখন আমরা যেটা করব, এই দেখো 7 নাম্বার হয়ে গেল। হ্যাঁ, একটু তোমরা জানাবে, তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে বলবে। এরপর তুমি দেখো 8 নম্বর অঙ্কটা তুমি দেখো মাই বয়, cos √x /√x। তাহলে এখানে এই দেখো 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্কে তুমি দেখো এই হলো cos √x /√x dx। আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে আমরা √x-কে ধরবো, কারণ √x-কে ধরে ডিফারেন্সিয়েশন করলে 1/2 √x পাওয়া যায়। তাহলে এইখানে আমি ধরবো হলো √x = z, তার মানে 1/2 √x, এই হলো dx = dz। তাহলে এইখানে তুমি পাবে হলো dx/√x = 2dz। তাহলে মাই বয় এইখানে আমরা যদি ভ্যালুটা বসিয়ে দেই, দেখো dx/√x এর ভ্যালু হলো 2dz, আর এইখানে হলো cos z। এখন 2টা বাইরে চলে আসবে, আর cos z এর ফর্মুলা হলো তোমার sin z, তার মানে 2 sin z, মানে হলো √x + c। ওকে মাই স্টুডেন্টস, তোমরা সবাই একটু বলো যে আস্তে আস্তে তোমার ক্লিয়ার হচ্ছে কিনা, যে কাকে ধরতে হবে, কিসের উপর ভিত্তি করে আমি ধরবো, তুমি এটা বুঝতে পারছো কিনা মাই বয়, একটু আমাকে বলো। বলো মাই স্টুডেন্টস, আমি তো অপেক্ষা করছি, বলো মাই বয়, বলো ফ্যামিলিয়ার হচ্ছে নিয়মটা? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হলো। এইবার তোমাকে আমি আরও একটা অঙ্ক কষে দেখাবো, খুব মনোযোগ দিয়ে দেখবে এগুলো। এবার 1-এর 9 নাম্বার। আজকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন দিয়ে দিয়েছে লিমিটের, তোমরা অবশ্যই ওই যে ওখানে পোস্টে লেখা আছে যে কবের মধ্যে এক্সামটা দিতে হবে, ওইটা তোমরা একটু ভালো মতো দেবে। আর আমাদের কিন্তু মান্থ 11-এর জন্য যারা পড়তে চাও তাদের কিন্তু অফিসিয়ালি এনরোলমেন্ট করবার আজকেই কিন্তু লাস্ট ডেট। এটা একটু সিনসিয়ারলি এটা মেনে চলবে। তোমার কোনো প্রবলেম থাকলে অবশ্যই আজকের মধ্যেই জানিয়ে রাখবে, কারণ কালকে থেকে কিন্তু হয়তোবা রিমুভ করা হয়ে যেতে পারে। আমরা কিন্তু সব কিছু তোমাদেরকে বলে দিই, নিয়মকানুনগুলো। তোমাদের পেমেন্ট করতে একদিন দিন দেরি হয় সেটা তুমি বলে রাখবে, অর্থাৎ আমরা জানতে চাই কে পড়বে কে পড়বে না, এটা নিয়মগুলো ঠিক মতো মানবে। আচ্ছা তাহলে আজকে হলো মান্থ 11-এর জন্য এনরোলমেন্টের লাস্ট ডেট। আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, এখন তুমি দেখো তারপরে হলো 9 নম্বর প্রবলেম, 1-এর 9 নম্বর প্রবলেম, I x² dx / 1 - x⁻⁶। তাহলে এইখানে আমরা পাবো হলো x² dx। দেখো মাইবা তুমি খেয়াল করো, এই যেমন দেখো ছোট্ট একটা অঙ্ক, তোমাকে এইটা তোমার মনের মধ্যে এটা অবশ্যই আনতে হবে যে যদি কোথাও একটা x³ থাকতো, তাহলে x³ ডেরিভেটিভ হলো তোমার x² আসে, কারণ x³ ডেরিভেটিভ 3x², অর্থাৎ x³ থেকে x² পাওয়া যায়। তাহলে এখান থেকে আমি কি কোনোভাবে একটা x³ আনতে পারি? এই দেখো x³ হোল স্কোয়ার, এটা x⁻⁶ ছিল, এটা x³ হোল স্কোয়ার করলাম। এখন আমি শুধুমাত্র এখান থেকে জাস্ট এক কণা, একটা ছোট্ট কণাকে আমি x³ ধরবো, এই x³ কে z ধরবো। এই দেখো মাই বয় ধরি
এক্স কিউব ইজ ইকাল টু জেড, তাহলে এখানে হবে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডি জেড। তাহলে এইখানে তুমি পাবে হলো মাই বয় এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকাল টু 1/3 ডিজেড। তাহলে এইখানে আমরা বসাবো হলো এক্স স্কোয়ার ডিএক্স মানে হলো 1/3 ডিজেড, নিচে 1 মাইনাস জেড স্কোয়ার। এখন এই 1/3কে বাইরে নেব, আর এখানে আমাদের পাবো হলো ডিজেড ডিভাইডেড বাই 1 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আজকে আমরা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল নাম্বার 7 তোমাদেরকে শিখিয়েছি মাই বয় 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে আজকে মাত্র শিখিয়েছি এটা ফর্মুলা হলো এই দেখো 1/2a, এখানে এ হলো 1/2a এল এন এ প্লাস এক্স অর্থাৎ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস জেড। তাহলে 1 ডিভাইডেড বাই 6 এল এন 1 প্লাস এখানে জেড মানে হলো তোমার এক্স কিউব 1 মাইনাস এক্স কিউব প্লাস সি। এই দেখো মাই বয় শেষ হয়ে গেল। ওকে মাই স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো। একটু আমাকে জানাও মাই স্টুডেন্টস, একটু আমাকে জানাও। অপেক্ষা করছি মাই বয়, অপেক্ষা করছি মাই স্টুডেন্টস। হ্যাঁ বুঝতে পেরেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে তাহলে তুমি দেখো প্রতিস্থাপন এবং আমরা নতুন যে নিয়ম শিখেছি সব কিছু মিলে কত সুন্দর এই প্রবলেমগুলো। তুমি যত বেশি প্রস্তুতি নেবে, যত বেশি প্র্যাকটিস করবে, তত তোমার ভালো লাগবে। ওকে, এরপরে আমরা 10 নম্বর অঙ্কটা তোমাকে একটু হিন্টস দেবো মাই বয়। প্রথমে একটু বেশি করে দেবো, তোমরা মনে কিছু নেবে না। এরপর তোমাকে আমি অনেক হোমওয়ার্ক দিতে পারবো, তুমি আগে বেসিকটা একটু ধরে নাও। 10 টু দি পাওয়ার 4x এই হলো 10 টু দি পাওয়ার 4x ইন্টু 6 স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা মাই বয় তুমি এখানে দেখো 10xকে ধরে ডিফারেন্সিয়েশন করলে 6 স্কোয়ার আসে, বাট 6 স্কোয়ারকে ধরে করলে কিন্তু 10x আসে না। তাহলে আমি এখানে ধরবো অবশ্যই এই হলো 10x ইজ ইকাল টু জেড। তাহলে এইখানে হবে 6 স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকাল টু ডিজেড। তাহলে এখন এই মানটা বসাও, আই ইজ ইকাল টু জেড টু দি পাওয়ার 4 6 স্কোয়ার এক্স ডিএক্স মানে হলো ডিজেড। তাহলে এটা হবে জেড টু দি পাওয়ার 5/5, তার মানে 1/5। এইখানে হবে তোমার 10x হোল টু দি পাওয়ার 5 প্লাস সি। এবার আমি 11 নাম্বার একটা অঙ্কটা করে দেবো মাই বয়। 11 নাম্বার এই দেখো আই is equal to sin x divided by 1 plus 2 cos x dx। আচ্ছা তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো মাই বয় 1 plus 2 cos x, দেখো 1 plus 2 cos x মাই বয় তোমাদের এই সূত্রের কথা মনে রাখতে হবে। তুমি এটাও মাথায় রাখবে যে f প্রাইম এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স, এটা দিয়ে আমরা করতে পারি কিনা। ln এই দেখো এটা হচ্ছে তোমার ln f অফ এক্স। ওকে, আমরা খেয়াল করে দেখব যে এটাও আমরা কোনোভাবে অ্যাপ্লাই করতে পারি কিনা। যেমন 1 plus 2 cos x, 1 plus 2 cos x এর ডেরিভেটিভ হলো -2 sin x। তাহলে আমি এটাকে লিখবো হলো -2 sin x। আবার এখানে আমি এইখানে -হাফ দিয়ে গুণ করব, নিচে হলো 1 plus 2 cos x dx। খেয়াল করে দেখো মাই বয়। তাহলে এই দেখো 1 প্লাস cos 2x, এই দেখো 1 প্লাস 2 cos x, এটার ডেরিভেটিভ হলো -2 sin x। তাহলে এটা fx, এটা হলো f প্রাইম x, এবং আবার বাইরেটা হাফ দিয়ে গুণ করে এটাতে ব্যালেন্স করেছি। তাহলে এখন তুমি খেয়াল করো মাই বয়, এটা fx হলে এটা f প্রাইম x, তাহলে এইটা হবে তোমার ln 1 প্লাস 2 cos x প্লাস c। এই দেখো, অর্থাৎ এটাও তুমি মাথায় রাখবে যে যদি তুমি দেখো কোন অঙ্ক এভাবে করতে পারো তাহলে কিন্তু তোমার অনেক সময় বাঁচবে এবং তুমি আনন্দ পাবে। বলো মাই বয় লাস্টের অঙ্কটা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো।
ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এইবার আমি 12 নম্বর অঙ্কটা তোমাকে দেখাবো মাই ডিয়ার স্টুডেন্টস। 12 নম্বর প্রবলেম। নম্বর প্রবলেমটা হলো cos কিউব এক্স রুট ওভার সাইন এক্স ডিএক্স। এই দেখো, cos কিউব এক্স রুট ওভার সাইন এক্স ডিএক্স। ওকে, আচ্ছা মাই বয়, এখানে তোমাকে আমি আবার একটা নতুন শিক্ষা দেব। যদি তুমি দেখো যে ইন্টিগ্রাল মানে এই চ্যাপ্টারের শিক্ষার আর শেষ নেই, কাজে তোমাকে খুব সেন্সিটিভ মানে খুব সিরিয়াস থাকতে হবে, খুব সেন্সিটিভ বিষয়গুলো, মানে প্রত্যেকটা অঙ্কে একটা নতুন নতুন নিয়ম, কাজে তুমি খুব যত্ন করে করবে, পাকা খাতা তৈরি করবে, বারবার এটা দেখবে, সবসময় তুমি করতে চেষ্টা করবে না, কখনো কখনো অঙ্ক দেখতে হয়, কারণ বারবার করতে গেলে সময় পাওয়া যায় না এবং এক এক সময় এক এক নিয়ম হয়ে মাথার এলোমেলো হয়ে যায়। তো সেজন্য কখনো কখনো একটু রিভিশন করতে হয়। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো, এই দেখো, একটার উপরে তোমার ইন্ডেক্সটা হলো তোমার বিজোড়, এটাকে তুমি এমনভাবে লিখবে যেন একটা ইন্ডেক্স তোমার জোড় চলে আসে, cos স্কোয়ার এক্স রুট ওভার সাইন এক্স ডিএক্স। এইবার তুমি দেখো, এবার এমনভাবে তুমি এটাকে প্রস্তুত করবে, cos স্কোয়ার এক্স মানে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স রুট ওভার সাইন এক্স, এই হলো ডিএক্স। এবার দেখো, তুমি একটা জিনিসকে তুমি জাস্ট সাইন এক্সকে ধরো, তুমি কজ এক্স পাবে। তাহলে এইখানে তুমি দেখো সাইন এক্স ইজ ইকাল টু জেড, তাহলে এইখানে হবে কজ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এবার তুমি মান বসিয়ে দাও, এই হলো কজ এক্স ডিএক্স, এটার ভ্যালু হলো তোমার ডিজেড 1 মাইনাস জেড স্কোয়ার রুট ওভার জেড। তাহলে রুট ওভার জেড দিয়ে গুণ করে দাও, তাহলে জেড টু দি পাওয়ার হাফ মাইনাস জেড টু দি পাওয়ার হাফ প্লাস 2, এই হলো হাফ প্লাস 2, তাহলে এখানে হবে তোমার 5/2, এই হলো তোমার ডিজেড। তাহলে এইখানে হবে জেড টু দি পাওয়ার হাফ ডিজেড মাইনাস জেড টু দি পাওয়ার 5/2, এই হলো ডিজেড। আশা করি এবার তুমি করতে পারবে। তারপর আমি একটু করে দিই, এখানে হবে জেড টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2। দেখি আমার নেটওয়ার্কে কী অবস্থা, হ্যাঁ এখনও ভালো আছে। আর এখানে হবে তোমার জেড টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই 7/2। এইখানে হবে 2/3, এইখানে হবে তোমার জেডের মান বসিয়ে দাও, এইখানে হবে তোমার সাইন এক্স টু দি পাওয়ার 3/2 2/7 সাইন এক্স হোল টু দি পাওয়ার 7/2 প্লাস সি। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এটাও হয়ে গেল আমাদের। তাহলে আমরা মাত্র একটা অঙ্ক করলাম, 1 নম্বর অঙ্কটাই মাত্র করতে পারলাম। এবার আমরা 2 নম্বরে চলে যাব। তুমি দেখবে মাই বয় 2 নম্বরে আমাকে সেরকম অনেকগুলো অঙ্ক আছে যেগুলো করে দিতে হবে, তবে তুমি একটু বইটা ধরো প্রথমে আর দেখো যে যেগুলো করলাম তা নিয়ে কোনো কোশ্চেন আছে কি না, একটু আমাকে বলো থাকলে। আচ্ছা মাই বয়, এবার 2 নম্বর অঙ্কটা ধরো। 2-এর 1 নম্বর দেখো, 2-এর 1 নম্বর অঙ্কটা দেখো, cos x e টু দি পাওয়ার sin x, cos x e টু দি পাওয়ার sin x। মাই বয় একটু খেয়াল করে দেখো, cos x e টু দি পাওয়ার sin x, আমি যদি sin x কে ধরি, আমি যদি জাস্ট sin x কে ধরি, দেখো তাহলে cos x তুমি পেয়ে যাবে, অঙ্কটা হয়ে যাবে। এটা তুমি করবে, আমি এটা করে দেবো না। 2-এর 2 নম্বর অঙ্কটা আমাদের অন্য একটা অঙ্কের মধ্যে আসবে, চলে আসবে, কাজে এখন করব না। মাইবা আমার কথা ধরতে পারছো? 2-এর 2 নম্বর অঙ্কটা অন্য একটা অঙ্কের মধ্যে আসবে, কাজে আমরা এখানে করব না। এবার দেখো 2-এর 3 নম্বর অঙ্কটা আমি একটু করে দিই তোমাকে, e টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 3x মাইনাস 1 dx। ওকে চলো, ওকে ঠিক আছে। 2-এর 3 এই হলো i e টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 3x মাইনাস 1 dx। আচ্ছা তুমি খেয়াল করে দেখো মাই বয়, আমরা নিচের ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এই নিচের ফাংশনটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে বলো e টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ কত? e টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ হলো তোমার 3 e টু দি পাওয়ার 3x।
তাহলে আমি এটাকে লিখব হলো 3e⁻3x, নিচে হলো e⁻3x - 1, আর এই যে 3 এটা লিখেছি বাড়তি, তাকে আমরা আবার 3 দিয়ে ভাগ করে দেব। আচ্ছা, তাহলে এখন তুমি বলো 1/3, এটা হলো fx, এটা হলো f'(x), এটা fx, এটা f'(x), খেয়াল করো মাই বয়, এটা fx, এটা f'(x), তাহলে ln e⁻3x - 1 প্লাস c। এবার 2-এর 4 নম্বর অঙ্কটা মাই বয় আমি কিছুই বলবো না, তোমার উপরে ছেড়ে দিলাম, দেখি তুমি কিভাবে করবে। আগামী ক্লাস আমাকে বলবে করতে পেরেছো কি পারোনি, এটা নিয়ে আমি কিচ্ছু বলবো না। ওকে, এইবার 2-এর 5, 2-এর 5, 6, দুটো অঙ্ক আমি পাশাপাশি তুলবো মাই ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, তাহলে দেখো 2-এর 5, 6 দুটো অঙ্ক পাশাপাশি তুললাম। তাহলে এটা মুছে দেই। 2-এর 5, 2-এর 6, 2-এর 5, 2-এর 6, I is equal to 1/(1/(e⁻x + 1 dx), আর এখানে I/(1/(e⁻x + 1 dx). ওকে, দেখো মাই বয়, আমাদের জীবনে একটাই টার্গেট ভাই, ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই। যখনই আমি তোমার সামনে এই কথাটা বলবো, তুমি মনে রাখবে যে বুঝতে পারবে যে তখনই তোমার জীবনে নতুন কিছু একটা আইডিয়া ইন্ট্রোডিউস হতে যাচ্ছে। দেখো, আপাত দৃষ্টিতে ভেরি সিম্পল একটা প্রবলেম, 1/(e⁻x + 1), খুবই সিম্পল। কিন্তু এই সিম্পল প্রবলেমে যদি তুমি একটা নতুন নিয়ম এখানে তুমি অ্যাপ্লাই না করো, তাহলে এই সিম্পল অঙ্কটাই তুমি করতে পারবে না। নিয়মটা কি বলি, দেখো এখানে e⁻x আর এখানে আছে e⁻x। যদি তোমার e⁻x থাকে, তাহলে তুমি লব এবং হরকে e⁻x দ্বারা গুণন করবে, আর যদি e⁻x থাকে, তাহলে তুমি লব এবং হরকে e⁻x দ্বারা গুণন করবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে আমি এটা করে দিই, তোমাকে e⁻x দিয়ে গুণন করে দিই। তাহলে e⁻x, আর এটাকে e⁻x দিয়ে গুণন করলে এটাকে আমি একটু ভেঙে ভেঙে দেখাই, e⁻x প্লাস e⁻x dx। তাহলে এইখানে হবে e⁻x, এই দুটো গুণন করে হবে 1 e⁻x, এইটা হবে তোমার dx। ওকে, এখন তুমি খেয়াল করো মাই বয়, এই নিচের এইটার ডেরিভেটিভ, নিচের এইটার ডেরিভেটিভ তুমি দেখো, 1-এর ডেরিভেটিভ 0, e⁻x এর ডেরিভেটিভ কত হবে, মাইনাস, এই দেখো মাইনাস e⁻x 1 প্লাস e⁻x, আর সামনে একটা মাইনাস দিলাম কারণ ব্যালেন্স করার জন্য। তাহলে দেখো এই নিচের এই ফাংশনের ডেরিভেটিভ তোমার কত, এই নিচের ফাংশন ডেরিভেটিভ মাইনাস e⁻x, আমি এটার ডেরিভেটিভ লিখলাম, আবার একটা মাইনাস দিয়ে গুণ করে এটার সাথে ব্যালেন্স করলাম। এখন তুমি খেয়াল করো মাই বয়, এটাকে যদি তুমি fx কল্পনা করো, তাহলে উপরেরটা হলো f'(x), তাহলে মাইনাস ln 1 প্লাস e⁻x প্লাস c, তাহলে f'(x) ডিভাইডেড বাই f(x) dx ইজ ইকাল টু ln, এই হলো f(x) এই যে। দেখো মাই স্টুডেন্টস, বুঝতে পেরেছো কি না? স্যার কি দ্বারা গুণ করব আরেকবার একটু বলবেন, আমি তোমাকে অলরেডি করে দেখিয়েছি। দেখো e⁻x থাকলে তুমি e⁻x দিয়ে গুণন করবে, আর e⁻x থাকলে তুমি e⁻x দিয়ে গুণন করবে। ঠিক আছে, এন কেস আশা করি বুঝতে পেরেছো। সবাই একটু জানাও এই নিয়মটা বুঝতে পেরেছো কিনা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা নিয়ম, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এটা। সবাই একটু বলো আমাকে বোঝা গেছে কিনা। ওকে, এবার আমি 2-এর 7 নম্বর অঙ্কটা তোমাকে করে দেখাবো। স্যার 4th লাইনটা আরেকবার একটু বলবেন। ওকে, 4th লাইনটা আমি আরেকবার বলবো, কোনো অসুবিধা নেই। 1 2 3 4, এই দেখো সাদিয়া রহিম ঐশী, তুমি দেখো নিচের এই ফাংশনটাকে যদি তুমি fx মনে করে ডিফারেন্সিয়েশন করো, তাহলে 1 প্লাস e⁻x, 1 প্লাস e⁻x, এটার ডেরিভেটিভ হলো, দেখো 1-এর ডেরিভেটিভ 0, আর e⁻x এর ডেরিভেটিভ হলো মাইনাস e⁻x। তাহলে আমি নিচের এই ফাংশনের ডেরিভেটিভটা উপরে আগে লিখলাম,
এই নিচের ফাংশনের ডেরিভেটিভ উপরে লিখলাম, লেখার পরে একটা মাইনাস দিয়ে গুণ করে আবার ব্যালেন্স করলাম। এইবার তুমি খেয়াল করো, নিচের ফাংশনটা যদি এফ এক্স হয় তাহলে এটা এফ প্রাইম এক্স, ফলে আমি লিখতে পারলাম এলএন এফ এক্স। আশা করি বুঝতে পেরেছো সাদিয়া রহিম। আচ্ছা, এইবার আমি তোমাকে দেখাবো 2-এর 7 নম্বর অঙ্ক। দুইয়ের 7 নম্বর অঙ্কটা হলো 1 dx divided by e to the power x plus e to the power minus x। ওকে মাইবা, তাহলে এখানে কিন্তু দুটোই আছে, e to the power x এবং e to the power minus x দুটোই আছে। তাহলে এইবার আমি কি করব? এইবার তুমি যে কোনো একটা দিয়ে গুণ করতে পারবে, e to the power x দিয়েও গুণ করতে পারবে, e to the power minus x দিয়েও গুণ করতে পারবে। দুইভাবেই তোমার অঙ্ক হবে। স্যার এইটা কখন বুঝবো যে মাল্টিপ্লিকেশন করা লাগবে? এই যে তোমাকে আমি দেখাচ্ছি মাই বয়, এই যে দেখাচ্ছি 1 ডিভাইডেড বাই e to the power x plus 1 ডিভাইডেড বাই e to the power minus x plus 1 দেখাচ্ছি তোমাকে। আমাকে তো এগুলোর একটাও দেখায়নি আমাদের স্যাররা, কিন্তু আমরা তো পারছি, আর তোমরা আরও ভালো পারবে। টেনশন করো না মাই বয়, তুমি খালি প্রত্যেকটি নিয়ম, যখন আমি যে নিয়মটা শেখাই সেটা তুমি ফলো করো, সেটা মাথায় রাখো, এটা অ্যাপ্লাই করো। মানে ব্যাপারটা হচ্ছে যে ইন্টিগ্রেশন নিয়মের কোনো শেষ নাই, যেগুলো আমি বলবো এগুলো তোমাকে মনে রাখতে হবে, এবং এগুলো মনে রাখলে তুমি অনেক সময় দেখবে যে আননোন প্রবলেম তুমি সলভ করতে পারছো। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো e to the power x plus e to the power minus x, এই যে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে ব্যাখ্যা করছি, এগুলো মনে রাখলেই তুমি বুঝতে পারবে। তাহলে e to the power x দিয়ে গুণ করো, e to the power x dx, আর নিচে এটাকে গুণ করলে হবে e to the power 2x, আর এটাকে গুণ করলে হবে তোমার 1। ওকে, তারপরে এরপরে এখন তুমি দেখো, এটা আমরা লিখতে পারবো e to the power x dx ডিভাইডেড বাই 1 প্লাস e to the power x, এই দেখো হোল স্কোয়ার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তাহলে তোমাকে একটা জিনিস আমি আগে বলেছি যে কখনো কখনো একটা ছোট্ট কণাকে জেড ধরলে অঙ্ক হয়ে যায়। তুমি দেখো e to the power x কে ধরো, তুমি e to the power x কে ধরলে এটা আসবে। তাহলে এই যে ব্যাপারগুলো তুমি যত কেয়ারফুলি এগুলো দেখবে, ফলো করবে, তত তুমি বুঝতে পারবে। e to the power x dx is equal to dz। তাহলে এখন মান বসিয়ে দাও, i is equal to e to the power x dx মানে হলো তোমার dz, নিচে হলো 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে এখন তুমি বলো মাই বই, 1/1 প্লাস জেড স্কোয়ার, এটা ফর্মুলা হলো তোমার ট্যান ইনভার্স জেড, গত ক্লাসে শিখিয়েছিলাম। তাহলে এই হলো ট্যান ইনভার্স e to the power x প্লাস সি। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পেরেছো কিনা বলো আমাকে। হ্যাঁ, এইচ আর গাজী আইডি থেকে যে কথা বলেছো মাই বয়, বলো এবং বুঝতে পেরেছো। এই যে কখন বুঝবো, এই যে তোমাকে আমি বোঝাচ্ছি, এইভাবেই বুঝতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এইবার আমি তোমাকে 2-এর 8 নম্বর প্রবলেমটা তোমাকে আমি দেখাবো। 2-এর 8 নম্বর প্রবলেম, হ্যাঁ থ্যাংক ইউ HR। ওকে, 2-এর 8 নম্বর প্রবলেমটা তুমি দেখো। এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, 2-এর 8 নম্বর প্রবলেম, 2-এর 8 নম্বর প্রবলেমটা হলো i e to the power x dx, নিচে হলো √3 - 4 e to the power 2x। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এইখানে তুমি পাবে হলো e to the power x dx, নিচে √3 - 4, এইখানে e to the power x হোল স্কোয়ার। এই মাত্র তোমাকে অঙ্কটা করে দিয়েছি, ওইরকম করে তুমি ভাববে, জাস্ট e to the power x কে ধরলেই তোমার অঙ্ক হবে। তাহলে তুমি লেখো, ধরি e to the power x is equal to z, ডিফারেন্সিয়েশন করলে হবে e to the power x dx ইকুয়াল টু dz। মান বসিয়ে দাও, i এইখানে হবে তোমার dz, নিচে √3 - 4 z স্কোয়ার।
এবার দেখো মাই বয়, ইন্টিগ্রেশন মানেই হলো নতুন নতুন চ্যালেঞ্জ তোমার সামনে এসে হাজির হবে। এখানে এখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে, যদি তোমার সমস্ত স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের ফর্মুলা মনে থাকে, মুখস্থ থাকে, তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে এ স্কোয়ার টার্মের সাথে কিন্তু কোনো কিছু থাকে না, এটা কিন্তু সহগ মুক্ত থাকে। তাহলে আমাদের কি করতে হবে, এই 4টাকে কমন নিয়ে বাইরে আনতে হবে। বাইরে যদি আনি তাহলে এটা হবে হাফ, এইটা হবে তোমার ডিজেড, এইটা হবে রুট ওভার 3/4 মাইনাস জেড স্কোয়ার। দেখো তাহলে জেড স্কোয়ার থেকে আমি 4 কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, হাফ হয়ে গেল। এইবার দেখো খুব মজার একটা ক্যালকুলেশন হবে এখানে, এই হলো হাফ, এই হলো ডিজেড, নিচে রুট ওভার রুট 3/2 হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার তুমি খেয়াল করো, ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা হলো সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এইখানে হবে তোমার হাফ, এই হলো তোমার সাইন ইনভার্স এক্স বাই মানে জেড বাই রুট 3/2। তাহলে এই হলো হাফ, এই হলো সাইন ইনভার্স 2z ডিভাইডেড বাই রুট ওভার 3 প্লাস সি। এই হলো হাফ, এই হলো সাইন ইনভার্স 2z ই টু দি পাওয়ার এক্স রুট ওভার 3 প্লাস সি। ওকে মাই বয়, একটু বলো আমাকে এটা বুঝতে পেরেছো কিনা। অপেক্ষা করছি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাকে লেখার সময় দিচ্ছি, তুমি আমাকে বলো এটা বুঝতে পেরেছো কিনা। তাহলে আজকে আমাদের মান্থ 10 শেষ হয়ে গেল, নেক্সট ক্লাসে শুরু হবে মান্থ 11। মাই বয়, বারবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের খুবই প্রবলেম হয়ে যায়, অনেকের সাথে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে যায়। নিয়ম মানতে হবে, যেভাবে বলবো সেভাবেই একটু কথাগুলো শুনতে হবে। লেখাপড়াটা ভালো মতো করতে হবে, এর সাথে রিলেটেড নিয়মকানুনগুলো একটু খেয়াল করতে হবে। ওকে, তাহলে এইবার ওকে ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে যে অঙ্কটা করে দেখাবো সেটা হলো, দেখো মাই বয়, অনেক সময় দেখবে যে ভয়ঙ্কর মনে হবে একটা অঙ্ককে, কিন্তু সেটা আসলে খুব সহজ একটা অঙ্ক। যদি তুমি জাস্ট ডিফারেন্সিয়েশন বুঝতে পারো তাহলে করতে পারবে। যেমন দুইয়ের 9 নম্বর অঙ্কটা, দুইয়ের 9 নম্বর অঙ্কটা তুমি দেখো, দুইয়ের 9 নম্বর, দুইয়ের 9, দুইয়ের 9, দুইয়ের 9। ওকে, I is equal to e to the power x 1 plus x divided by cos square x e to the power x dx। ওকে আচ্ছা মাই বয়, দেখো এই যে একটা অঙ্ক, দেখো এটা কেউ যদি একটু খেয়াল করে যে এক্স ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এটা হবে, একটু চিন্তা করলে তুমি বুঝতে পারবে। আমি একটু করে দেখাই তোমাকে, এই দেখো ধরি এক্স ই টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু জেড, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করো, ইউ ভি এক্সকে রেখে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্সকে রেখে এক্স এর ডেরিভেটিভ 1, এটার সাথে তোমার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে এখন এইখানে তুমি দেখো ই টু দি পাওয়ার এক্স, এইখানে হলো 1 প্লাস এক্স, এই হলো ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এখন এই ভ্যালুগুলো তুমি বসিয়ে দাও, এই দেখো তোমার ডিজেড, নিচে হলো তোমার কজ স্কোয়ার জেড, তার মানে হলো তোমার সেক স্কোয়ার জেড ডিজেড। এখন বলো সেক স্কোয়ার জেড মানে কি বলো তো মাই বয়, এই হলো তোমার ট্যান জেড প্লাস সি, তার মানে ট্যান জেড মানে হলো এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ওকে মাই বয়, তাহলে এই হলো আমাদের প্রবলেম 1, 2। আমরা মাত্র দুটো অঙ্ক করলাম আজকে, মাত্র দুটো অঙ্ক করলাম, তাহলে এখানে বাকিগুলো হোমওয়ার্ক। এবার তুমি চলে আসো 3 নম্বরে। দেখো 3 নম্বর হলো ইনভার্স সার্কুলার ফাংশনের যেগুলো সেগুলো দেখো মাই বয়, আমি যদি একটাও করে না দিই তুমি প্রত্যেকটা অঙ্ক করতে পারবে, তারপরেও আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি দেখো কিভাবে করতে হয়।
তাহলে এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আসতে হবে, ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। ইন্টিগ্রেশনকে আমরা সহজ মনে করব না, আমরা কঠিন মনে করব না, আবার সহজও তুমি ভাববে না। ওকে, এখন আমি ফর্মুলা পড়বো না, ডিফারেন্সিয়েশন ফর্মুলা বলতে পারবো না, ইন্টিগ্রেশন ফর্মুলা বলতে পারবো না, তারপরে আমি হঠাৎ করে বলবো স্যার ইন্টিগ্রেশন কঠিন লাগছে, এটা কিন্তু আমি মানবো না। ঠিক আছে মাই বয়? আবার তুমি বলবে স্যার আমি কোর্স পিছিয়ে যাচ্ছি, আবার তুমি বোকা বোকা প্রশ্ন করবে, একেবারে এলিমেন্টারি প্রশ্ন করবে, সেটাও কিন্তু ঠিক না। তোমাদের ভালোর জন্য যেরকম স্পিড দেওয়া দরকার, যেভাবে যেটা করার দরকার আমি করছি, তবে তোমাদের কিছু অংশগ্রহণ দরকার। আমি একা তোমাকে যতই ভালো করে পড়াই না কেন তুমি ভালো শিখতে পারবে না, তোমাকে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো 3 এর 1 আই, এই হলো তোমার tan sin ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে মাই বয় এবার তুমি দেখো, দেখেই বুঝতে পারছি সাইন ইনভার্স এক্সকে ধরলে এটা পাওয়া যাবে। তাহলে তুমি দেখো ধরি, এই হলো সাইন ইনভার্স এক্স জেড, দেয়ারফর 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এই ভ্যালুটা যদি আমি এখন বসিয়ে দেই, তাহলে দেখো পাবো আমরা আই, দেখো সাইন ইনভার্স এক্স এর ভ্যালু জেড, ডিএক্স বা এটা হলো তোমার ডিজেড, তাহলে এটা হবে তোমার ট্যান জেড, এই হলো ডিজেড। তাহলে মাইবা এটা হবে তোমার এলএন, এই হলো সেক জেড, তার মানে এলএন, এই হলো তোমার সেক জেড, মানে হলো তোমার সাইন ইনভার্স এক্স। এখন মাই বয় এই রেজাল্টটা দেখো আমরা কিভাবে একটু অন্যরকম করে আনতে পারি। আমরা এই রেজাল্টটাকে আমরা কিন্তু অ্যালজেব্রিক ফর্মে আনতে পারি। আমি একটা ক্যালকুলেশন তোমাকে দেখাবো, এ বিষয়ে তুমি ডিটেল শিক্ষা পাবে সেকেন্ড ইয়ারে 7.1-এ। আজকে আমি তোমাকে অল্প করে একটু বলি। এই মনে করো সাইন থিটা, বলো তো মাই বয় সাইন থিটা মানে কি? যদি আমি এক্স ধরি, তাহলে এক্সের নিচে একটা মনে মনে 1 কল্পনা করো, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই 1, অর্থাৎ সাইন থিটা মানে হলো তোমার লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ, খেয়াল করো। সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। এখন এইখান থেকে যদি আমি থিটা ইজ ইকুয়াল টু লিখি, তাহলে সাইন ইনভার্স এক্স বাই 1, অর্থাৎ এই লম্ব বাই অতিভুজের কোনো পরিবর্তন কিন্তু হলো না। খেয়াল করো মাইবার, লম্ব বাই অতিভুজের কোনো পরিবর্তন হলো না। তাহলে আমি এইটা দিয়ে যদি আমি একটা ছবি অঙ্কন করি, তাহলে দেখো লম্ব হলো তোমার এক্স, অতিভুজ হলো 1। এই দেখো লম্ব অতিভুজ, অর্থাৎ এইটার সাপেক্ষে একটা ছবি আঁকলাম। তাহলে একটা বাহু অজানা, এটা অজানা। তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা হবে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ এ ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। খেয়াল করো, তাহলে এই আননোন সাইড যেটা ছিল সেটা ভ্যালু আমরা বের করলাম। এখন দেখো এই ট্রায়াঙ্গেলে সাইন ইনভার্স মানে এক্স বাই 1, তাহলে মানে লম্ব বাই অতিভুজ, তাহলে ট্যান এ সেক ইনভার্স কত? সেক ইনভার্স কত বলো? সেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে এইখান থেকে যদি আমি বলতে চাই যে সেক ইনভার্স কত, তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ এইভাবে আমরা যে কোনো একটা ইনভার্স সার্কুলার ফাংশন থেকে আর একটা ইনভার্স সার্কুলার ফাংশনে যেতে পারি। আমি মোটামুটি তোমাকে একটু বোঝালাম, এটা আমরা ডিটেল পড়বো 7.1-এ। না, আমি তো তোমাদের একটু দেখিয়েছি বোধ হয় ইনভার্স সার্কুলার ফাংশন, তোমাদের 9.4-এতে একটু দেখিয়েছিলাম, হয়তো এটা দেখাইনি। তো যাই হোক মাই বয়, তাহলে এইভাবে আমরা ছবি এঁকে এখান থেকে আমি দেখো আমি সেক ইনভার্স যেতে পারলাম, ট্যান ইনভার্স যেতে পারবো, কোসেক ইনভার্স যেতে পারবো, যেখানে খুশি আমি যেতে পারবো। তাহলে মাই বয় এই দেখো এইবার এখানে ফিরে আসি, তাহলে এলএন এই হলো তোমার সেক, আর এখানে আমরা লিখবো সেক ইনভার্স 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে হবে এলএন 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। দেখি তো মাই বয় একটু আমাকে বলো বুঝতে পেরেছো কিনা, এই কনভারসেশনটা বুঝতে পারলাম কিনা, কিভাবে আমরা একটা থেকে আরেকটাতে গেলাম, তুমি বুঝতে পেরেছো কিনা একটু বলো আমাকে। বলো মাই স্টুডেন্টস, অপেক্ষা করছি। স্যার একটু আবার বলবেন লাস্ট এটুক? হ্যাঁ বলবো, কোনো সমস্যা নেই। দেখি বাকিরা কি বলে, একটু দেখি সবাই কি বলে। স্যার একটু আবার বোঝাবেন? হ্যাঁ বোঝাবো, কোনো অসুবিধা নেই।
নো প্রবলেম, একটু দেখতে থাকো তোমরা। জাস্ট একটু দেখো আরেকবার, আমি আবার বোঝাবো, কোনো অসুবিধা নেই। ওকে, দেখো ভাই ভাই, আমি আবার বুঝাই। মনে করো সাইন থিটা মানে হলো তোমার লম্ব বাই অতিভুজ, আর থিটা মানে সাইন ইনভার্স এক্স বাই ওয়ান। অর্থাৎ এই দেখো, এই লম্ব বাই অতিভুজ কিন্তু ইনভার্স করলেও এটা পরিবর্তন হয় না। তাহলে আমি এটা থেকে একটা ছবি আঁকলাম, ট্রায়াঙ্গেল আঁকলাম, লম্ব অতিভুজ, তৃতীয় বাহুর মান বের করলাম। এখন দেখো এই ছবিতে সাইন ইনভার্স মানে হলো লম্ব বাই অতিভুজ, তাহলে এই ছবিতে ট্যান ইনভার্স হবে লম্ব বাই ভূমি, এই ছবিতে কজ ইনভার্স হবে ভূমি বাই অতিভুজ, এই ছবিতে সেক ইনভার্স হবে অতিভুজ বাই ভূমি। সেই হিসাবে আমি 1/বাই ভূমি নিলাম, অতিভুজ বাই ভূমি দিয়ে এই দেখো আমি সাইন ইনভার্সকে সেক ইনভার্সে রূপান্তর করলাম। এখন তুমি জানো 9.4-এ তোমাকে শিখিয়েছিলাম সেক ইনভার্স মানে হলো এক্স। হ্যাঁ, এই তো রাহেগি স্টার্ক, আমি আবার বুঝিয়েছি, দেখো আশা করি তুমি বুঝতে পেরেছো। যারা যারা কোশ্চেন করেছিলে তারা একটু আমাকে বলো এবার বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, রায়গার স্টার্ক বলো, রায়গার স্টার্ক। বলো মাই স্টুডেন্টস, বুঝতে পারছি কি না? এইভাবে তুমি 3 পর্যন্ত হোমওয়ার্ক, তাহলে তোমার 1 2 3 এই 3টা হোমওয়ার্ক তোমাকে, মাত্র 3টা অঙ্ক তোমাকে হোমওয়ার্ক দিলাম, মাত্র 3টা অঙ্ক তোমাকে হোমওয়ার্ক দিলাম মাই বয়। এগুলো তোমাকে আগামী ক্লাসে করে আসতেই হবে। রাইগার স্টার্ক বলো, আমি কিন্তু তুমি বলার পরে আমি বুঝিয়েছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো সবাই ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ। ওকে মাই স্টুডেন্টস, ভালো থেকো সবাই।